আমার বয়স যখন ১৬ বছরে পা দিল, তখন রাজ্যপ্রধান আমাকে নাবালক থেকে সাবালক করার সিদ্ধান্ত নিলেন। ঝোসাদের মধ্যে বালক থেকে পরিণত মানুষ হওয়ার একটি মাত্র পথ রয়েছে, সেটি হলো খতনা। আমাদের স্থানীয় আদি সংস্কৃতি অনুযায়ী খতনা করানো হয়নি এমন কোনো ব্যক্তি তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। তাকে কেউ বিয়ে করতে রাজি হয় না, এমনকি কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাকে অংশ নিতেও দেওয়া হয় না। ঝোসা সম্প্রদায়ের খতনা না নেওয়ার লোক কখনো পূর্ণাঙ্গ পুরুষের মর্যাদা পায় না। বয়সে যতই বড় হোক, তাকে আজীবন বালকের মর্যাদা নিয়েই সমাজে থাকতে হয়। আসলে একজন পুরুষ মানুষকে আনুষ্ঠানিকভাবে সমাজের অন্তর্ভুক্ত করতেই এই খতনা পদ্ধতি চালু ছিল। খতনার বিষয়টি শুধুমাত্র একটি তুচ্ছ অস্ত্রোপচারের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, এর জন্য একটি দীর্ঘস্থায়ী আনুষ্ঠানিকতা ও উৎসবেরও আয়োজন করা হতো। একজন ঝোসা হিসেবে খতনার দিন থেকেই আমিও নিজেকে পরিণত মানুষ হিসেবে গণ্য করি। রাজ্যপ্রধান অর্থাৎ আমার পালক পিতার ছেলে জাস্টিসদের খতনা দেওয়ার উদ্দেশ্যেই মূলত খতনা উৎসবের আয়োজন করা হয়েছিল। জাস্টিস ছাড়া আমাদের ২৬ জনকেও তার সঙ্গেই খতনা দেওয়ার সিদ্ধান্ত হলো। তার সঙ্গে আমাদের খতনা দেওয়ার উদ্দেশ্য হলো তাকে সঙ্গ দেওয়া। পরিকল্পনা মতো নতুন বছরের শুরুতেই এমবাসি নদীর পাড়ে অবস্থিত টাই হালারহা উপত্যকায় বানানো দুটো সনের ঘরের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। ওই ঘরেই বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে থেম্বু রাজদের খতনা দেওয়ার রীতি প্রচলিত ছিল। ঘর দুটো জনবসতি থেকে বেশ দূরে অবস্থিত ছিল। সামাজিক রীতি অনুযায়ী আমরা যারা খতনা নিতে যাচ্ছি, তাদের সবাইকে খতনার আগে বেশ কয়েকদিন এই নির্জন ঘরে কাটাতে হবে। এ সময়টা আমাদের সবার কাছেই ছিল পবিত্র আর বরকতময়। কয়েকদিনের মধ্যেই বালক থেকে প্রাপ্তবয়স্ক হিসেবে সমাজের স্বীকৃতি পেতে যাচ্ছি ভেবে আমার খুব ভালো লাগছিল। খতনা উৎসব শুরু হওয়ার কয়েকদিন আগেই আমরা যথারীতি এমবাসি নদীর পাড় ধরে হেঁটে টাইহালারহা উপত্যকার সেই বিরান বাড়িতে পৌঁছলাম। বালক বেলার শেষ কয়েকটা দিন অন্যান্য সাথীদের সঙ্গে এখানে কাটাতে হবে। এই বিষয়টি আমাদের সবার জন্যই খুব আনন্দদায়ক ছিল। আমাদের এই সাময়িক আবাসস্থলের সবচেয়ে কাছে যার বাড়ি, তার নাম বানাবাখে ব্লেয়াই। এ ছেলেটা আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল। বিত্তশালী পরিবার বলতে যা বোঝায়, ও ছিল সেই পরিবারের। লাঠি খেলায় বারবার চ্যাম্পিয়ন হওয়া সুঠাম দেহি ব্লেয়াই মেয়েদের কাছে খুব জনপ্রিয় ছিল। এই জনপ্রিয়তার কারণে ওর গার্লফ্রেন্ডের সংখ্যাও কম ছিল না। টাই হালার হাতে থাকাকালীন ব্লেয়ারের কিশোরী ভক্তরা একের পর এক তাকে দেখতে আসছিল। সাথে করে নিয়ে আসছিল প্রচুর খাবার আর নানা রকম উপহার। ব্লেয়ার লিখতে অথবা পড়তে পারত না, কিন্তু আমাদের মধ্যে সেই ছিল প্রখর বুদ্ধিসম্পন্ন ছেলে। সে কবে একবার জোহান্সবার্গ গিয়েছিল। সেই অভিযাত্রার গল্প আমরা গভীর আগ্রহ নিয়ে তার কাছ থেকে শুনতাম। আমরা সবাই গোল হয়ে বসতাম, আর সে জোহান্সবার্গ ভ্রমণের রোমাঞ্চকর গল্প বলতো। সেখানকার খনি সম্পর্কে সে এমন অ্যাডভেঞ্চারের বর্ণনা দিত যে আমার মনে হতো রাজা বাদশাহ হওয়ার চেয়ে খনি শ্রমিক হওয়া আরও অনেক বেশি গৌরবজনক। খনি শ্রমিকদের দুঃসাহসিক কাজ কারবারের কথা শুনে আমার মাথায় তালগোল পাকিয়ে যেত। মনে হতো নিজেকে বীর পুরুষ হিসেবে প্রমাণ করার জন্য এর চেয়ে আর ভালো কোনো পেশা দুনিয়ায় থাকতে পারে না। অনেক পরে বুঝতে পেরেছি, ব্লেয়ারের মতো লোকদের অতিরঞ্জিত ফাঁপা গল্পের ফাঁদে পড়ে বহু মানুষ জোহান্সবার্গের খনিতে কাজ করতে যেত আর বেঘরে প্রাণ হারাতো। তখনকার দিনে খনিতে কাজ করার জন্য খনি মালিকরা জনগণকে যতটা না উদ্দীপ্ত করত, তার চেয়ে বেশি করত ব্লেয়ারের মতো স্থানীয় লোকজন।